তো দেখো যে ট্রান্সলেশনের নিয়ম কি হচ্ছে যে ট্রান্সলেশন সে যেমনই থাকুক, অনলাইনার থাকুক বা প্যারাগ্রাফ থাকুক, সবার প্রথমে কি হচ্ছে আগে প্যারাগ্রাফটাকে পড়তে হবে, পড়ে টেন্সটাকে চিনতে হবে কোন টেন্সে আছে। কারণ এই টেন্স ভুল হয়ে গেল মানে সবই ভুল হয়ে গেল, একটা নাম্বারও তুমি পাবে না। টেন্স যদি ভুল হয়, সেন্টেন্স স্ট্রাকচার ঠিক আছে কিন্তু টেন্স ভুল, নাম্বার পাবে না। তারপর হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্টকে চেনা, অর্থাৎ সাবজেক্ট সাবজেক্ট মানে কি সেটা হচ্ছে কর্তা, অর্থাৎ কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, অর্থাৎ যে কাজটা করছে তাকে বলা হচ্ছে সাবজেক্ট। ভার্ব ভার্ব মানে তো ক্রিয়াপদ, জানো যে ভার্ব মানে হচ্ছে ক্রিয়াপদ অর্থাৎ কাজ বোঝায়। আর অবজেক্ট অবজেক্ট কথার অর্থ হচ্ছে কি কর্ম, অবজেক্ট মানে হচ্ছে কর্ম। কর্ম মানে হচ্ছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, বা অন্যভাবে বলতে গেলে সাবজেক্টের সঙ্গে ভার্বের যে সম্পর্ক রিলেশন সেটাকে বলা হচ্ছে অবজেক্ট। তাই এই তিনটে প্রথমে আমাদের একটা সেন্টেন্সে চিনতে হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তারপরে বাকি যে জিনিসগুলো আছে সেগুলো পরে আমি অ্যাড করবো। আগে এই তিনটাকে চিনতে হবে। 3 নম্বর হচ্ছে হুবহু লাইন বাই লাইন ট্রান্সলেট না করে ভার্বকে ট্রান্সলেট করা উচিত। অর্থাৎ বাংলা ইংরেজি দুটো কিন্তু আলাদা আলাদা প্যাটার্ন, মানে বাংলা কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই জিনিসটাকে মেনটেন করে না, ও শ্রুতি মাধুর্য যেমন ভাবে ভালো শোনায় সেইভাবেই লেখা থাকে। তাই যে জিনিসটা বাংলাতে আছে প্রথমে ট্রান্সলেশন করার সময় আমার ইংরেজিতেই সেটাকে প্রথমে দিতে হবে, নাও হতে পারে। ওটা আমার দেখে দরকার নাই, আমি ইংলিশে সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজবো, দিয়ে সেই মতো করে পড়বো। 4 নম্বরে যে বাক্যের গঠনগত দিক পরিবর্তন করা যায় কিন্তু অর্থগত দিক পরিবর্তন করা যায় না, অর্থাৎ সিম্পল থেকে কমপ্লেক্স বা কম্পাউন্ড, মানে বাংলায় সরল বাক্য থাকলে পরে আমি সেটাকে জটিল বাক্যে করতে পারি, মানে কমপ্লেক্সে করতে পারি ইংরেজিতে, বা ইংরেজিতে কমপ্লেক্সে আছে সেটাকে আমি সরল বাক্যে করতে পারি বাংলায়। কিন্তু অর্থগত দিক মানে অ্যাসার্টিভ থাকলে অ্যাসার্টিভে করতে হবে, ইন্টারোগেটিভ থাকলে ইন্টারোগেটিভে করতে হবে, অপটেটিভ থাকলে অপটেটিভ, এক্সক্লেমেটিভ থাকলে এক্সক্লেমেটিভ। একটি বড় বাক্যকে ছোট দুটি বাক্যে ভাগ করা যেতে পারে, যদি একটা প্যারাগ্রাফের মতো থাকে। সেই ক্ষেত্রে তুমি হয়তো বড় বড় বাক্য দেওয়া আছে, পারছো না তুমি, তো তুমি দুটোকে আলাদা আলাদা পার্টে ভাগ করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। কোনো নির্দিষ্ট ওয়ার্ডের মানে জানা না থাকলে সমার্থক শব্দ ব্যবহার করতে হবে। এমন নাও হতে পারে যে সমস্ত ওয়ার্ডের মানে তুমি জানবে, সেটা নাই হতে পারে, হয়তো একটা ওয়ার্ডের মানে বোঝা যাচ্ছে না, কিন্তু একটা প্যারাগ্রাফ যখন দিচ্ছে তখন তো অনুকরণ করা যাচ্ছে। তো অনুকরণ করে ওই রকম কিছু একটা লিখে দিয়ে আসবে, সেই লাইনটা ফাঁকা রেখো। তো আমরা আজকে দেখো যে একটা সহজ দিয়ে শুরু করছি, ঠিক আছে? মানে বলতে পারো যে কম্পিটিটিভ লাইনে বা যাই হোক এটা সহজ, কারণ ক্লার্কশিপেও যেহেতু মাধ্যমিক লেভেলের ওটা, তাও এর থেকে কঠিন আছে, তাই সহজ দিয়ে শুরু করছি। চলো আগে পড়ে নিয়ে গিয়ে লেখা আছে যে ভগ্নী নিবেদিতার জীবন কাহিনী নিয়ে বর্ণনা আছে এখানে। যে সিস্টার নিবেদিতার মতো মাদার টেরেসা, না মাদার টেরেসা সরি, যে সিস্টার নিবেদিতার মতো মাদার টেরেসা আর এক উৎসর্গীকৃত ব্যক্তি। তারা উভয়ে জন্মসূত্রে ছিলেন বিদেশী, কিন্তু এই দেশকেই তারা তাদের স্বদেশ করে নিয়েছিলেন। টেরিজা যুগোস্লাভিয়ার একটি ছোট্ট গ্রাম স্কোপজেতে 1910 সালে জন্মগ্রহণ করেন। তার বালিকা বয়সের নাম ছিল ইয়াগনেস। 18 বছর বয়সে তিনি সন্ন্যাসিনী হওয়ার সংকল্প গ্রহণ করেন এবং 1928 সালে ভারতে এসে ভারতীয় নাগরিক হয়ে যান। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আমাদের টেন্স চিন্তা আশা করি কোনো অসুবিধা হওয়ার কথা নয়। প্রথম লাইনটা দেখো আছে যে সিস্টার নিবেদিতার মতো মাদার টেরেসা আর এক উৎসর্গীকৃত ব্যক্তি। ঠিক আছে, এখানে ভার্ব উচ্চ আছে, মানে উৎসর্গীকৃত ব্যক্তিত্ব ছিলেন। তারা উভয়ে ওখানে দেয়নি কিন্তু পরের বাক্যে দিয়েছে যে তারা উভয়ে জন্মসূত্রে ছিলেন বিদেশি, দেশকে করে নিয়েছিলেন। তারপরে এই যে লেখা আছে জন্মগ্রহণ করেন, তারপরে সংকল্প গ্রহণ করেন, তার মানে কি সব হচ্ছে সিম্পল পাস্টে হবে, সব হচ্ছে সিম্পল পাস্টেই দেওয়া আছে। এইভাবে তারপরে ভারতের নাগরিক হয়ে যান। এইভাবে যদিও তিনি জন্মসূত্রে ছিলেন আলবেনিয়ান, তিনি ইচ্ছে সূত্রে ভারতীয়। তিনি একটি কনভেন্ট স্কুলের শিক্ষিকা হিসেবে তার কলকাতা জীবন শুরু করেন। অর্থাৎ এখানে একটা বায়োগ্রাফি লেখা আছে। বায়োগ্রাফি বায়োগ্রাফি সাধারণত জীবনী কি হয়, পাস্টেই লেখা আছে, মানে সিম্পল পাস্টেই হবে, তাই টেন্স নিয়ে আমাদের কোনো আর ইয়ে নেই, যে সিম্পল পাস্টে লিখবো সব। তাহলে চলো শুরু করি। যা যা হওয়ার সম্ভাবনা আমি এখন আগে বলে নিচ্ছি, ঠিক আছে? এরপরে কেউ যদি করে থাকো বা অন্য যদি কিছু মনে হয় যেটা হতে পারে, তো এটা পড়ে নিই, দিয়ে বলবে। যে প্রথম লাইন আছে আমাদের সিস্টার নিবেদিতার মতো, সিস্টার নিবেদিতার মতো মাদার টেরেসা আর এক উৎসর্গীকৃত ব্যক্তি।
তাহলে আমি প্রথমে একটা জিনিস বলছি যে টেন্স তো আমার বোঝা হয়ে গেছে যে আমি সিম্পল ফার্স্টে করবো। এরপরের জিনিস কি বলেছি যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট খোঁজা। তাহলে এই সেন্টেন্সে সাবজেক্ট কোনটা, সেটা হচ্ছে সিস্টার নিবেদিতা নয়, কিন্তু সাবজেক্ট কোনটা বলেছে মানে কর্তা যে কি যে কাজ করে বা যে বোঝায়। এখানে হচ্ছে মাদার টেরেসা, এটা হচ্ছে সাবজেক্ট। কারণ লাইক মানে তুলনা করেছে সিস্টার নিবেদিতার মতো, সেটা আমি পরে অ্যাড করবো, কিন্তু আসল যেটা সেটা হচ্ছে মাদার টেরেসা আর এক উৎসর্গীকৃত ব্যক্তি। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। আমার ভার্ব কোনটা, ভার্ব এখানে উজ্জ আছে, অর্থাৎ ছিলেন। ঠিক আছে, মাদার টেরেসা ছিলেন মানে যেগুলো বি ভার্ব আমরা বলি আমি যার ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ, সাধারণত এগুলো উচ্চ থাকে, আমি যার বা ওয়াজ ওয়ার। তার মানে মাদার টেরেসা এটা হচ্ছে সাবজেক্ট, ছিলেন এটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, আর অবজেক্ট কোনটা, যে সেটা হচ্ছে উৎস, অবজেক্ট এখানে নেই। এবার সিস্টার নিবেদিতা যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে পরে আমরা অ্যাড করব। তাহলে কি করব, যে দেখো যে সিস্টার নিবেদিতা, এই সরি সিস্টার নিবেদিতা না, মাদার টেরেসা, সাবজেক্ট যেটা সেটা হচ্ছে আমার মাদার টেরেসা। মাদার টেরেসা ছিলেন, তাহলে ওয়াজ, ওয়াজ। আরও এক বলেছে, আমরা সেটাকে কি বলি, অ্যানাদার বলি, বলো না যে অ্যানাদার বিগ প্রবলেম। তার মাঝে মাদার টেরেসা ওয়াজ অ্যানাদার, অ্যানাদার দেখো উৎসর্গীকৃত মানে কি, কাউকে কোনো কিছু যখন সং উৎসর্গ করা হয় বা কিছু করা হয় তখন আমরা কি বলি, ডেডিকেট করা হচ্ছে। ডেডিকেট করা মানে উৎসর্গ করা। আর উৎসর্গীকৃত, কেমন উৎসর্গীকৃত মানে কি ডেডিকেটেড। তার মানে কি, যে মানুষ ধরো উৎসর্গ করে সারা জীবন, ডেডিকেট হলো, মানুষটা কেমন, তাহলে কি হলো, ডেডিকেটেড বলবো। তাই কি হয়েছে, মাদার টেরেসা ওয়াজ অ্যানাদার ডেডিকেটেড, ডেডিকেটেড পার্সোনালিটি, ব্যক্তিত্ব, পার্সোনালিটি, পার্সোনালিটি। এবার আছে কার মতো, সিস্টার নিবেদিতার মতো, মানে লাইক বলি আমরা, তাহলে লাইক সিস্টার নিবেদিতা, লাইক সিস্টার নিবেদিতা। এবার এই বানানগুলো দিয়ে অসুবিধা হওয়ার কথা নয়, কেউ এ মানে এ নাই বি লিখতে পারে, কেউ ভি লিখতে পারে, তবু যেহেতু বিদেশি নাম তো ওরা নিবেদিতা এরকম মানে ভি কে ভি স্পেলিংটা লিখে। আশা করি তবে কেউ বি লিখলে পরেও কাটবে না, নামের বানানের ক্ষেত্রে এগুলো অতটা অসুবিধা নেই, বি বা ভি এই জিনিসটা নেই। ফার্স্ট সেন্টেন্স আমাদের কমপ্লিট হলো। এবার দেখো সেকেন্ড সেন্টেন্স কি আছে, যে তারা উভয়ে জন্মসূত্রে ছিলেন বিদেশী, কিন্তু এই দেশকেই তারা তাদের স্বদেশ করে নিয়েছিলেন। তাহলে আমার দেখো যে এখানে কিন্তু অর্থাৎ অ্যান্ড বাট সো এইগুলো দিয়ে যে সেন্টেন্স যুক্ত হয় তাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। এখানে কম্পাউন্ড আছে, আমি যদি মনে করি যদিও তারা জন্মসূত্রে বিদেশি ছিলেন তবুও তারা তাদের দেশকেই স্বদেশ করে নিয়েছিলেন, কোনো অসুবিধা নেই। আবার যদি যেমন আছে সেরকম ভাবে তারা জন্মসূত্রে ছিলেন কিন্তু বার্থডে যুক্ত করলে তাও কোনো অসুবিধা নেই। তাহলে কি বলবে, যে তারা জন্মসূত্রে বিদেশি ছিল, যে জন্মসূত্রে টুত্রে দেওয়া ছিল এত বলা দরকার নেই। যদিও বা হচ্ছে তারা ছিল ফরেনার, ঠিক আছে, দে ওয়ার, তারা ছিলেন মানে দে ওয়ার ফরেনার্স, দে ওয়ার ফরেনার্স, FOREIGNERS। তাহলে দে ওয়ার ফরেনার্স বাট এই দেশকেই তারা তাদের স্বদেশ করে নিয়েছিলেন, করে নিয়েছিলেন, বা আমি এরকম বলতে পারি দেশকে গ্রহণ করেছিলেন, এরকম বলতে পারি, বা মেড করতে পারা যাবে, বা অ্যাকসেপ্টেডও করতে পারো, যে অ্যাকসেপ্ট করাটাই বেশি ভালো হবে, যে সেটা এই দেশকেই স্বদেশ হিসেবে অ্যাকসেপ্ট করেছে। তার মানে দে ওয়ার ফরেনার্স বাট, স্যার বাট বাই বার্থ হবে না ফরেনার্স এর পরে? হ্যাঁ, তাই জন্মসূত্রে যদি মনে হয় ঠিক আছে হ্যাঁ করে দাও, ঠিক আছে, যে দে ওয়ার ফরেনার্স বাই বার্থ করতে পারা একটু বেশি ভালো হয়, যে জন্মসূত্রে বাই বার্থ, বাট দে অ্যাকসেপ্টেড, দে অ্যাকসেপ্টেড দিস কান্ট্রি, তারা গ্রহণ করেছিল এই দেশকে, দে অ্যাকসেপ্টেড দিস কান্ট্রি তাদের স্বদেশ হিসাবে। তার মানে কি, অ্যাজ দেয়ার মাদারল্যান্ড বলতে পারো, বা অ্যাজ দেয়ার হোমল্যান্ড বলতে পারো, অ্যাজ দেয়ার হোমল্যান্ড। মাদারল্যান্ড বলবো না, কারণ মাদারল্যান্ড মানে মাতৃভূমি, যে দেশে সে জন্মগ্রহণ করে সেটাকেই বলা হয়, তো হোমল্যান্ডই বললাম।
যে বাট দে অ্যাকসেপ্টেড দিস কান্ট্রি অ্যাজ দেয়ার হোমল্যান্ড। হোমল্যান্ড মানে নিজের দেশ, হোম মানে বাড়ি বলা হয়, হোম মানে নিজের বাড়ি বলা হয়। টেরিজা যুগোস্লাভিয়ার একটি ছোট্ট গ্রাম স্কুপজেতে 1910 সালে জন্মগ্রহণ করেন। তাহলে দেখো এটাও সহজ ভাবে বলছি, স্যার ওই আগের যদিও তো করলাম না, বললাম যে এখানে যেমন আছে সেরকমই করলাম, যে তারা জন্মসূত্রে ছিল বিদেশি কিন্তু তারা গ্রহণ করেছিল। আমি বললাম দো দিয়ে করা যেত, দো দিয়ে করলে কি করতে, যে দো দে ওয়ার ফরেনার্স বাই বার্থ, কমা দিয়ে দিতাম যে দে অ্যাকসেপ্টেড দিস কান্ট্রি অ্যাজ দেয়ার হোমল্যান্ড। আমি বললাম যে এটা এই কিন্তু দিয়ে যুক্ত থাকা মানে কি, এটাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স বা বাংলায় বলা হয় যৌগিক বাক্য। এবার এই যৌগিক বাক্যে আছে বলে আমি ট্রান্সলেট করব সেই কম্পাউন্ডে, তা নাও হতে পারে। মানে কমপ্লেক্সে যদি কেউ করে দো দিয়ে তাহলে ভুল হবে না, তাই বললাম। কিন্তু আমরা তো কমপ্লেক্স দিয়ে করলাম না, আমরা তো কম্পাউন্ড যেটা আছে বাদ দিয়েই করলাম, সেই জন্য দো অ্যাড করিনি। দো দিয়ে স্যার যদি করো ঠিক তাহলে আছে। করবে যে দো দে ওয়ার ফরেনার্স বাই বার্থ, কমা দে অ্যাকসেপ্টেড দিস কান্ট্রি অ্যাজ দেয়ার হোমল্যান্ড। টেরিজা যুগোস্লোভিয়ার ছোট্ট গ্রাম স্কোপজেতে 1910 সালে জন্মগ্রহণ করেন। তাহলে টেরেজা জন্মগ্রহণ করেন, সাবজেক্ট কোনটা, টেরেজা। যে টেরেজা জন্মগ্রহণ করে, এই সেন্টেন্স তোমরা সবাই জানো যে ওয়াজ বর্ন, ওয়াজ বর্ন জন্মগ্রহণ করে, ওয়াজ বর্ন। ছোট গ্রাম বা শহর, ছোট শহর বোঝালে একই হয়, এখানে ছোট গ্রাম উল্লেখ করেই দিয়েছে। তাহলে দেখো এই সেন্টেন্সটা বোঝা মানে ফর্মাটটা দেখে না, যে টেরেজা ওয়াজ বর্ন স্কোপ যে, মানে গ্রামটার নাম আছে স্কোপ যে, তাহলে কি দেবো, প্রিপোজিশন অ্যাড দেবো। তাহলে টেরেজা ওয়াজ বর্ন অ্যাট স্কোপ যে, এটা জায়গার নাম বলছে, এসটা ক্যাপিটাল হবে, যে হচ্ছে এস কে ও পি, স্কোপ যে। এটাকে কি বলা হয়, অ্যাপোজিশন করা, মানে স্কোপ যে কোথায় বলেছে, একটি ছোট্ট গ্রাম, ঠিক আছে, একটি ছোট্ট গ্রাম, যুগোস্লোভিয়ার একটি ছোট্ট গ্রাম। তাহলে কি করব, যে টেরেজা ওয়াজ বর্ন অ্যাট স্কোপ যে, একটি ছোট্ট গ্রাম মানে কমা দিয়ে দাও, যে এ স্মল ভিলেজ, এ স্মল ভিলেজ অফ যুগোস্লোভিয়া, মানে যুগোস্লোভিয়ার একটি ছোট্ট গ্রাম স্কোপজে। যেমন এর আগে তোমাদেরকে বলেছি নেতাজি সুভাষচন্দ্র বসু দ্য গ্রেট ফ্রিডম ফাইটার। তারপরে হচ্ছে আহ, কলকাতা এ সিটি অফ প্যালেস, মানে কমা দিয়ে, তো সেরকম স্কোপ যে কমা এ স্মল ভিলেজ অফ যুগোস্লোভিয়া। যুগোস্লোভিয়া মানে ইউগোস্লোভিয়া, ওয়াই ইউ। স্যার বলছি যে অ্যাপোজিশন মানেটা কি স্যার, মানে অ্যাপোজিশন করা? বিশেষ্য বাংলা যেটাকে বলা হয় সেটাকেই বলা হয়, যে হচ্ছে যুগোস্লোভিয়া একটি ছোট্ট গ্রাম স্কোপজে, মানে এখানে একটি ছোট্ট গ্রাম, এটাও হচ্ছে নাউন, ঠিক আছে, স্কোপজে এটাও হচ্ছে নাউন। সেটাকে বাংলায় বলা হয় কি, যে বিশেষ্য, মানে পরপর দুটো নাউন আছে, সেই জায়গাতে আমরা কি করি, যে যে নাউনটা মুখ্য ভূমিকা পালন করছে, মানে স্কোপ যে বললাম সেটা কি, মানে একটা ছোট্ট গ্রাম, তো কমা দিয়ে তারপরে সেটাকে লিখতে হবে। যেমন বললাম যে নেতাজি সুভাষচন্দ্র গ্রেট গ্রেট ফ্রিডম, মানে মহান স্বাধীনতা সংগ্রামী, মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু। তো এই যে মহান স্বাধীনতা সংগ্রামী এটাও নাউন, নেতাজি সুভাষচন্দ্র বসু এটাও নয়। তো সেই জন্য কি করি আমরা, যে নেতাজি সুভাষচন্দ্র বসু এ গ্রেট কমা দিয়ে এ গ্রেট ফ্রিডম, এটাকে বলা হচ্ছে অ্যাপোজিশন। তাহলে টেরেসা ওয়াজ বর্ন অ্যাট স্কোপজে, এ স্মল ভিলেজ অফ যুগোস্লোভিয়া। এই যে এই ছোট ছোট ব্যাপারগুলো, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, মানে কোনটা ক্যাপিটাল, নামের আগে স্থান ফার্স্টে ক্যাপিটাল হয়, স্কোপজের এস ক্যাপিটাল, যুগোস্লোভিয়ার ওয়াই ক্যাপিটাল। ইউগোস্লোভিয়া, ওয়াই ইউ জি ও এস এল এ ভি আই এ, ইউগোস্লোভিয়া। 1910 সালে, তাহলে ইন সালের আগে কি প্রিপোজিশন হয় না, ইন, তাহলে যে ইন 1910। তার বালিকা বয়সের নাম ছিল, বালিকা বয়স আমরা চাইল্ডহুড বলি, ঠিক আছে, তাহলে কি হবে, যে হার চাইল্ডহুড নেম, হার চাইল্ডহুড নেম ওয়াজ ইয়াগনিস, অ্যাগনিস যদিও এ জি এন ই এস, অ্যাগনিস। আরো লিখতে পারো যে টিনেজার্স, ঠিক আছে, বা ইয়ং এজ লিখতে পারো। হয়তো এটাকে এরকম লিখতে পারো যে সি ওয়াজ নোন অ্যাজ, মানে সে পরিচিত ছিল, সি ওয়াজ নোন
as Agnes in her young age. 18 বছর বয়সে তিনি সন্ন্যাসিনী হওয়ার সংকল্প গ্রহণ করেন এবং 1928 সালে ভারতে এসে তিনি ভারতীয় নাগরিক হয়ে যান। 1928 সালে তিনি 18 বছর বয়সে তিনি সন্ন্যাসিনী হওয়ার সংকল্প গ্রহণ করেন। তাহলে সাবজেক্ট আমার দেখো 18 বছর বয়সে বলে প্রথমে আছে বলে আমি অ্যাট দ্য এজ অফ 18, ঠিক আছে, এরকম করবো না, বা করতে পারো, অসুবিধা নেই, কিন্তু প্রথমে সবার প্রথমে যে সাবজেক্ট, যে তিনি সন্ন্যাসিনী হওয়ার সংকল্প গ্রহণ করেন, সাবজেক্ট হচ্ছে এটা আমার তিনি, ঠিক আছে। সংকল্প গ্রহণ করা, সংকল্প গ্রহণ করা, এই টোটালটা এটা হচ্ছে কি আমার ভার্ব। এবার যদি মনে হয় যে গ্রহণ করা, ঠিক আছে, দুরকম হতে পারে, যে একটা হয়তো দেখা গেলে সংকল্প গ্রহণ করা সেই ওয়ার্ডটা তুমি পাচ্ছ না, শুধু হয়তো গ্রহণ করা এরকম বুঝতে পারছো, তাহলে সেক্ষেত্রে দুটো আলাদা আলাদা প্রয়োগ করতে হবে। আর যদি এক্সাক্ট তুমি ওয়ার্ডটা জানো তাহলে লিখতে পারবে। তাহলে সংকল্প গ্রহণ করা হচ্ছে ডিসাইড, ডিসাইড মানে হচ্ছে মনস্থির করা, মানেই হচ্ছে সংকল্প গ্রহণ। ডিসাইড ওয়ার্ডটা যদি তোমার মনে পড়ে যায় তাহলে যে সংকল্প গ্রহণ করাই পুরোটা হয়ে যাবে। বা রিজলভ কথাটা বলতে পারো, RESOLV, রিজলভ মানে হচ্ছে সমাধান করা বা হচ্ছে সংকল্প গ্রহণ করা। তাহলে তিনি সংকল্প গ্রহণ করেছিলেন বা তিনি মনস্থির করেছিলেন, ঠিক আছে। এই যে এই ব্যাপারগুলোই বুঝতে হবে, যে সংকল্প গ্রহণ করা আছে তুমি হয়তো খুঁজে খুঁজে বেড়াবে, মানে এর সিনোনিম তোমাকে বাংলায় সহজভাবে ভাবতে হবে। এই সংকল্প গ্রহণ করা মানে কি? হ্যাঁ, মনস্থির করা, ডিসাইড করা। তাহলে হচ্ছে যে সি ডিসাইডেড, সি ডিসাইডেড হওয়া, তাই তো, তার মানে কি টু বিকাম, হওয়া। সি ডিসাইডেড টু বিকাম সন্ন্যাসিনী, মানে নান, নান, মঙ্ক মানে হচ্ছে সন্ন্যাসী আর সন্ন্যাসিনী হচ্ছে নান, তাহলে বিকাম নান at 18 years old, at 18 years old। এবার এটাই আমি যদি মনে করি কমপ্লেক্স সেন্টেন্সে করতে পারি। কমপ্লেক্স সেন্টেন্স মানে কি? যখন সে 18 বছর বয়স ছিল, মানে when she was 18, এই যে এরকম লেখা যায়, ঠিক আছে। আর একটা বলছি যে when she was 18, এক্ষেত্রে 18 ইয়ার্স ওল্ডও বলা দরকার নেই, 18 মানেই 18 বছর বয়স। when she was 18, তখন, মানে she decided to become, লেখা যাবে। কিন্তু সবসময় একটা জিনিস চেষ্টা করবে, যদি সিম্পল সেন্টেন্সে লিখতে পারো, হয়ে যায়, তাহলে সেটাই লেখা বেশি উচিত, মানে সেটাই ভালো, কারণ সিম্পল সেন্টেন্স সেই ভালো মার্কস পাওয়া যায়, এবং সিম্পল সেন্টেন্সে একটা মাধুর্য ফুটে ওঠে কোনো মানে ইংলিশ আর্টিকেল। হ্যাঁ, বলছি যে কমার জায়গায় ভুল হবে। হ্যাঁ, স্যার এই মানে কমার জায়গায় যদি দেন লিখি, মানে মানে তবে কি ভুল হবে নাকি? হ্যাঁ, গ্রামার এরকম দিতে হয় না, ঠিক আছে, যখন মানে কমা দিলেই হবে, দেন মানে লিখতে হয় না, গ্রামাটিক্যালি সেটা এরর। সে ডিসাইডেড টু বিকাম এ নান অ্যাট 18 ইয়ার্স ওল্ড হলো, তারপরে এবং 1928 সালে ভারতে এসে তিনি ভারতীয় নাগরিক হয়ে যান, অর্থাৎ, আচ্ছা, এখানে সেন্টেন্সটা এখানে আমাদের কমপ্লিট হয়নি, তাহলে হয়ে গেল যে সি ডিসাইডেড টু বিকাম এ নান অ্যাট 18 ইয়ার্স ওল্ড অ্যান্ড এবং 1928 সালে ভারতে এসে ভারতীয় নাগরিক হয়ে যান। এই যে এখানেও দেখো যে ভারতে এসে মানে সিম্পল সেন্টেন্স করে দেওয়া আছে, তা আমি এসে মানে কামিং ওরকম সবসময় হয় না, তো বলবো তিনি ভারতে এসেছিলেন এবং ভারতের নাগরিক হয়েছিলেন। এখানে আমি দুটো সেন্টেন্স বানাবো, মানে দুটো সেন্টেন্স বলছি, মানে এখানে আমি কম্পাউন্ড সেন্টেন্স বানাবো। কি বলবো? অ্যান্ড সি কেম টু ইন্ডিয়া, সি কেম টু ইন্ডিয়া in 1928, জাস্ট সিম্পল পাস্টে লিখছি যে সি ডিসাইডেড টু বিকাম এ নান, তিনি মনস্থির করেছিলেন যে হতে, টু বিকাম, এখানে টু কিন্তু বিকেম নয়, কারণ টু এর পরে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাকে কি বলা হয়? ইনফিনিটিভ করা, মানে পাস্টে বলে এরকম ভেবে নিও না যে এটা টু বিকেম করতে হতো, তা নয়। পাস্ট তো আমার এখানে তো মেন ভার্ব তো এখানে আছে, ডিসাইডেড, তবে পড়াই আছে যে সি ডিসাইডেড টু বিকাম, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্মই বসবে, তাহলে হচ্ছে সি ডিসাইডেড টু বিকাম এ নান অ্যাট 18 ইয়ার্স ওল্ড অ্যান্ড সি কেম টু ইন্ডিয়া, সে ভারতে এসেছিল, সি কেম টু ইন্ডিয়া ইন 1928 অ্যান্ড এই যে লেখা আছে ভারতের নাগরিক হয়ে যান,
ঠিক আছে, যে আবার বিকেম টিকেম না বলে আমি এরকম করতে পারি যে ভারতীয় নাগরিকত্ব নিয়েছিলেন, এরকম যদি বলি তাহলে কি করব, যে অ্যান্ড টুক নিয়েছিলেন, অ্যান্ড টুক ইন্ডিয়ান সিটিজেনশিপ, অ্যান্ড টুক ইন্ডিয়ান সিটিজেনশিপ। যদি অত না বলে আবার বলতে পারো অ্যান্ড সি বিকেম ইন্ডিয়ান, এরকম বলে দিতে পারো সি বিকেম ইন্ডিয়ান, ভারতীয় হয়ে গেছিল, বা ইন্ডিয়ান সিটিজেন এরকম বলতে পারো, যে ইন্ডিয়ান সিটিজেন হয়েছিলেন। আর না, সিটিজেনশিপ মানে হচ্ছে নাগরিকত্ব, ঠিক আছে, ভারতীয় নাগরিকত্ব নিয়েছিলেন। এভাবেও যদিও তিনি জন্মসূত্রে ছিলেন, এভাবে যদিও তিনি জন্মসূত্রে ছিলেন আলবেনিয়ান, তিনি ইচ্ছা সূত্রে হলেন ভারতীয়।